ভোটে প্রার্থী অথচ ভোটার তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা। কারণ প্রার্থীদের নাম বিচারাধীনের তালিকায়। এই প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টেও। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন 60,06,675। কলকাতা হাইকোর্টের নেতৃত্বে বিচারাধীনদের বিচার করছেন বিচারপতিরা। সেই মতো সোমবার মাঝরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। তাতে দেখা গিয়েছে বিচারাধীন একাধিক প্রার্থীর নাম ভোটার তালিকায় উঠেছে। কলিতা মাঝি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বিজেপি প্রার্থী। তার নাম ছিল বিচারাধীনের তালিকায়। সোমবার কলিতা মাঝির নাম উঠল ভোটার লিস্টে। খুব খুশি হলাম এবং ভালো লাগলো। আমার সঙ্গে সঙ্গে যাদের নাম ছিল আমার পাশাপাশি আমার বুথেই, তাদেরও নাম বেরোইছে। তা এটা মানে খুবই খুশি। এবং আমার আইনটা সবার জন্যই, কিন্তু ইলেকশন কমিশনার এবং আমাদের যে জজ ছিলেন সে বিচার করেছেন, তার জন্যে আমার ওদের উপরে দারুণ আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল। জাকির হোসেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক, এবারও তৃণমূলের প্রার্থী। তার নাম বিচারাধীন থেকে এবার ভোটার লিস্টে। আমি বৈধ ছিলাম, সমস্ত মানুষই বৈধ আছে। নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে আমাদের মুর্শিদাবাদ বাংলার মানুষকে হ্যারাস করার জন্য করেছিল। আপনারা দেখতে পেলেন বৈধ ছিলাম বলে ভোটের নামে উঠেছে আমার, এবং অনেক মানুষেরই উঠেছে। মুর্শিদাবাদের সাগরদিঘি এখানকার বিধায়ক বায়রন বিশ্বাস এবারের ভোটে তৃণমূল প্রার্থী। তার নামও বিচারাধীন তালিকা থেকে ভোটার লিস্টে। রাজ্যের মন্ত্রী উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 3 বারের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি এবারের ভোটেও তৃণমূলের প্রার্থী। প্রথম তালিকায় তিনি ছিলেন বিচারাধীন, এবারের তালিকা নিয়ে চিন্তায়। আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড, ইপিক কার্ড, অ্যাডমিট, মার্কশিট, পাসপোর্ট সব জমা করে দিয়েছি। তার সত্ত্বেও নামটা এখনো আসেনি। সবাই তো আমরা পেনি, এটা কি হচ্ছে? যদি এরকম হয় তাহলে তো ডেমোক্রেসি শেষ। বীরভূমের হাসনের তৃণমূল প্রার্থী ফয়জুল হক, যিনি কাজল শেখ নামেই বেশি পরিচিত, প্রথম লিস্টে তাঁরও নাম ছিল বিচারাধীন। কিছু নাম বেরিয়েছে, বাকি আরো কিছু নাম বাকি আছে, আমিও আছি। আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে, অল্প দিনের মধ্যে নাম এসে যাবে। ভোট দেওয়া একটা মানুষের মৌলিক অধিকার, ভোটে দাঁড়ানোরও তাদের অধিকার। আমি যদি আজকে ভোটার হবো কি না ডিসাইড করতে হবে, তাহলে তো ভোটে দাঁড়ানোর প্রশ্নটাই থেকে আসছে না। আলটিমেটলি গণতন্ত্র, তাহলে সেই লার্জেস্ট ডেমোক্রেসিটা একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। এক ভোট দেয়া এবং ভোটে দাঁড়ানো, এই রাইটটা আপনি সিকিউর করতে পারছেন না, তাহলে এর থেকে বড় ব্যর্থতা বলে কিছু হতে পারে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলা শুনানি হয়। এদিন শুনানিতে বিচারাধীন তালিকায় প্রার্থীদের নাম থাকার বিষয়টি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। বলেন, বিচারাধীন তালিকায় 60 লক্ষ নাম, সাপ্লিমেন্টারি তালিকায় 27 লক্ষের কাছাকাছি নাম প্রকাশ হয়েছে। কত বাদ গিয়েছেন তার পুরো তালিকা আমাদের কাছে নেই। 14 জন প্রার্থী বিচারাধীনের তালিকায়, তাদের নাম দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হোক, এ বিষয়ে নির্দেশ দিক আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, মূল 2 ইস্যু ছাড়া বাকিটা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেখে নিতে পারেন। এরপরে সুপ্রিম কোর্টের পরামর্শ। স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করুন। যেসব প্রার্থীর নাম বিচারাধীন তাদের নাম যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় সেটা নিয়ে কথা বলুন। যা যা অসুবিধা আছে অল পলিটিক্যাল পার্টি তারা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে জানাতে পারে। নিউজ 18 বাংলা। নতুন তালিকা প্রকাশ, সাপ্লিমেন্টারি লিস্টে অনেকের নাম বাদ, আর এ নিয়ে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার বড় গোবরার 5 নম্বর বুথ। এই বুথে বিচারাধীনের তালিকায় ছিলেন 340 জন ভোটার। সাপ্লিমেন্টারি লিস্টে সবার নামই বাদের তালিকায়। বাদের তালিকায় রয়েছে খোদ বিএলওর নামও। তার 2 ভাইয়ের নামও বাদ পড়েছে বলে দাবি। যারা আন্ডার অ্যাডমিনিস্ট্রেশনে ছিল প্রত্যেকেই আপাতত ডিলিটেড লিস্টে চলে গেছে।
340 জন, আমার নামও কাটা গেছে। আমার দিক থেকে কাজ পরিপূর্ণভাবে সঠিক ছিল, কিন্তু তার পরবর্তী ধাপে কোথা থেকে কিভাবে হয়েছে সেটা পুরোটাই আমার নজরের বাইরে, আমি জানি না। যতটা আমার মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু একটা ঘটনা ঘটেছে, নইলে এতগুলো নাম একটাও সঠিক হলো না, সবটাই ডিলিট হলো, রহস্যটা কেউই উদ্ধার করতে পারছে না। আবার নতুন করে লিস্ট এসে তার 340 জনই বাদ। তা আমরা এখন কি করবো? আমাদের এখন ভয়তে আতঙ্ক হয়ে যায়। আমাদের যে বিএলও ছিল, বিএলও আমাদের যে কাগজপত্র ঠিক করেছে, বিএলওরও বাদ দিয়ে দিয়েছে। তা আমরা এখন কি করবো? ভয়ে তো আতঙ্ক আছে, আমাদের কিচ্ছু ঠিক আছে না এখন। আমাদের বাপ দাদা সব 14 বই সবার ঠিক আছে, আমার বাপের দুই লিস্টের নাম আছে, মার আছে, আমার বউ বাচ্চা আছে, সবার আছে, কিন্তু আমার নেই। আমরা চাচ্ছি আমাদের নামটা তাড়াতাড়ি তুলে দেওয়া হোক। কলিতা মাঝি পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিজেপি প্রার্থী। তার নাম ছিল বিচারাধীনের তালিকায়। সোমবার মাঝরাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্টে তার নাম ভোটার তালিকায় উঠে গেছে। এরপরেই বিক্ষোভ দেখান গুসকরার ভোটাররা। আমার নাম উঠে নাই কেন? আমি তো এখানে দীর্ঘদিন আমি বাসিন্দার, এখানে আমি দীর্ঘদিন বাস করছি। তা কলিতা মাঝি বিজেপি করে, কলিতা মাঝি প্রার্থী দাঁড়াইছে, তাহলে কলিতা মাঝির নাম যদি উঠে তাহলে আমাদের নাম কেন উঠবে না? আমরা এখানে বুড়িয়ে গেলাম, এইখানে এবার মরবার বসে গেল, আমরা এই দেশেই বটি। হিয়ারিং এ সমস্ত ডকুমেন্ট জমা সব কিছু, হ্যাঁ, সব জমা দিয়েছি আমরা। তারপর ভোটার কার্ড, ভোটার সবই আমাদের আছে। আমার পরিবারে 3 জন বিচারাধীন ছিল, তারা 3 জনেই ডিলিট হয়ে গেছে। আতঙ্ক তো বটেই আছি। উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার 275 নম্বর বুথ, 68 জনের নাম বিচারাধীন ছিল। সাপ্লিমেন্টারি লিস্টে বাদের তালিকায় 64 জনের নাম, মাত্র 4 জনের নাম ভোটার তালিকায় উঠেছে বলে দাবি। এবার একটা ফ্যামিলিতে 6 জনের মধ্যে 3 জনের নাম বাদ গেছে। আমার যে বুথে আমার যে এই পাশেই বুথ আছে, এই বুথে আমি দেখলাম এই যে যাদের বিচারাধীন ছিল তাদের মধ্যে যার নাম লিস্টে বেরিয়েছে, এখনো আপাতত সব বেরোয়নি, যে কটা বেরিয়েছে তাতে 99% বাদ, শুধু অনলি ফর 4 জনের নাম উঠেছে আমি যে লিস্টে দেখলাম। উত্তর 24 পরগনার খড়দার বন্দিপুর পঞ্চায়েত, এখানকার একটি জায়গায় 33 জনের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। তাদের অনেকেই পথে নেমে বিক্ষোভ দেখান। আমাদের আর সব 4টে ভাই বোনের আছে, আমার মেয়ের আছে, আমার স্বামীর আছে, আমার নেই। আমার বিয়ে হয়েছে 30 বছর হচ্ছে, আমি 30 বছর ধরে এখান থেকে এসে ভোট দিচ্ছি, আর এবারে বলে ভোট হবে না। ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। আজকের বৈধ ভোটার এরা, একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা এখান থেকে ভোট পুরো বয়কট করবো। আমরা খড়দা যে ক্যান্ডিডেট আমাদের দাঁড়িয়েছে তাকে আমরা জানাবো। নিউজ 18 বাংলা। ভোটার তালিকা থেকে নাম বাদ অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের, সাপ্লিমেন্টারি তালিকায় নাম ডিলিট। প্রায় 28 বছর বিএসএফ এ ছিলেন নোয়াপাড়ার সুজয় রায়, কিন্তু তার নাম রয়েছে ডিলিটেড তালিকায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। তিনি একজন সেনা জওয়ান ছিলেন, তার নামও রয়েছে এই ডিলিটেড তালিকায়। কি কারণ দেখানো হয়েছিল নাম বাদের সময়? দেখো, তোমাকে জানিয়ে রাখি, নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত দেবীতলা এলাকার বাসিন্দা সুজয় রায়, তিনি 28 বছর বিএসএফ এ কর্মরত ছিলেন এবং তিনি তার নাম প্রথমে এসআইআর নাম তার বাদ যায়। তারপরে কিন্তু বিএলওর কাছে সমস্ত নথি তিনি জমা করার পরে বিএলও সেই নথি পুনরায় নথিভুক্ত করেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম বাদ চলে গিয়েছে। এবং এই যে বাদ চলে গেল, 28 বছর তিনি কর্মরত ছিলেন এই বিএসএফ এ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন প্রাক্তন সেনা জওয়ান তার নাম বাদ চলে গেল। তিনি বুঝে উঠতে পারছেন না যে তিনি বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন তো। এবং এই যে ঘটনা, এই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন এই প্রাক্তন সেনা জওয়ান, এবং তিনি বলছেন যে তিনি সমস্ত তার নথি থেকে শুরু করে তার যে এই যে সেনা জওয়ানের সমস্ত কাগজপত্র, চাকরি জীবনের যে কাগজপত্র, সেগুলোও তিনি জমা দিয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে বিএলও যিনি রয়েছেন তিনি কোনো উত্তর দিতে পারছেন না। কিন্তু বিএলওর সঙ্গে যখন আমরা কথা বলি, তিনি কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের আধিকারিকদের ভূমিকা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। বেশ, ধন্যবাদ সুবীর। আমি দেশের সেবা করেছি, ডিফেন্সে চাকরি করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে এখন যে এসআইআর হয়েছে তাতে আমি আমার সমস্ত ডকুমেন্ট দিয়েছি এবং আমার গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পিপিও হয় সেই পিপিও দিয়েছি। আমাকে ভোটার লিস্ট থেকেই ডিলিট করে দিয়েছে। আতঙ্কের মধ্যে তো আছি, কেননা আমি একজন দেশের সেবা করে এসেছি, আমি গণতন্ত্রে যোগ হতে চাই, সেখানে আমার নামটা নেই। এখন আমি অ্যাপ্লাই করেছি, আমাকে এখনো ডাকেনি। কেন নেই এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। আমি নিজের হাতে সবকিছু সাজিয়ে হিয়ারিং এর
সমস্ত কিছু এখানে ARO ম্যাডাম ছিলেন আর মাইক্রো অবজারভার ছিলেন, তাদের সামনেই সবকিছু দেওয়া হয়েছে। এবার উনাদের এন্ড থেকে যখন উনারা ওইগুলো যেটাগুলো সব আপডেট করা, সেখানে উনারা কি করেছেন সে তো আর আমরা জানি না। যাদের নাম আমার পার্টে যাদের নাম ডিলিট হয়েছে, সেই ডিলিট হওয়া 12 জনের মধ্যে 12 জনেরই সমস্ত কাগজপত্র অথেন্টিক। হ্যাঁ হ্যাঁ, মানে ডিলিট হওয়ার এখানে কোনো প্রশ্নই ছিল না। প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে কমিশন, কিন্তু কমিশনের ওয়েবসাইটে চরম বিভ্রান্তি, কারণ রাজ্যের প্রায় সব ভোটারের নাম বিচারাধীন। 28শে ফেব্রুয়ারির তালিকায় থাকা ভোটাররাও বিচারাধীন, সাপ্লিমেন্টারি তালিকায় থাকা নামও বিচারাধীন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি। কমিশনের ওয়েবসাইটে চরম বিভ্রান্তি, যেখানে রাজ্যের প্রায় সব ভোটারের নাম বিচারাধীনের তালিকায় রয়ে গিয়েছে। এ নিয়ে কমিশন কি বলছে, কি বক্তব্য? দেখো, যে লিস্ট সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে গতকাল, তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই বিভ্রান্তি দেখা যায়। এবং স্বাভাবিকভাবেই কালকে যেহেতু এই লিস্ট বেরোয় এবং তারপর থেকে সাধারণ মানুষ তারা বারংবার তাদের নাম চেক করেন, এরকম প্রচুর কেস স্টাডি আমরা পেয়েছি। সকালে তারা দেখেছেন তাদের নাম বিচারাধীনের তালিকা থেকে বেরিয়ে গিয়ে গ্রিন সিগন্যাল পেয়েছেন ভোটাধিকার পাওয়ার জন্য। তবে রাতেই কিন্তু উল্টো ছবি দেখা গেল, তাদের নাম কিন্তু ফের ইলেকটোরাল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন দেখাতে শুরু করলো। কমিশনের তরফে কিন্তু এই বিষয়টা প্রথমে নজরে আনা হয়নি, তবে কি তাদেরকে প্রশ্ন করার পর তারা কিন্তু বলেন যে এই সমস্যা ঠিক কোথায় হয়েছে, টেকনিক্যাল গ্লিচ হয়েছে কিনা নাকি অন্য কোনো সমস্যা রয়েছে, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং তার ঘন্টা দুয়েকের মধ্যে রাত্রিবেলার মধ্যে রাত 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু সেই সমস্যার সমাধান হয়। তবে প্রশ্ন তো থাকবেই, কারণ একদিকে যখন সাপ্লিমেন্টারি লিস্ট তা মাঝরাতে বেরোয়, অন্যদিকে তা কিন্তু আবার 24 ঘন্টার মধ্যে বিভ্রান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। স্বাভাবিকভাবেই বেশ কিছু ভোটার যারা সকালে নিজেদেরকে বিচারাধীন তালিকা থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন, তারা কিন্তু প্যানিক করেছেন। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ প্রীতি। কমিশনের ওয়েবসাইটে প্রায় সবার নাম বিচারাধীন, আর এ নিয়ে এক্সপোস্টে কমিশনকে আক্রমণ তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। তৃণমূল কি বলছে এই বিষয় নিয়ে? তৃণমূলের বক্তব্য হচ্ছে একটা আস্ত রাজ্য সেটা মানে কিভাবে বিচারাধীন হয়ে যেতে পারে। যদি ওয়েবসাইটেরও সমস্যা হয়, কোনো টেকনিক্যাল গ্লিচ হয়, নির্বাচন কমিশনের মতো একটি সংস্থা তাদের ওয়েবসাইটে কিভাবে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে, এবং যার জেরে মানুষকে বিস্তর হয়রানি হেনস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে তারা প্রশ্ন তুলেছে এটা কি সত্যিই কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে তারা বলছেন অন্য কোনো কারণ রয়েছে। এবং এক্ষেত্রে কোট আনকোট তারা উল্লেখ করছেন যে ভ্যানিশ কমিশনের দ্বারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্ক ছড়ানোর একটা চেষ্টা করা হতে পারে, এবং যে কারণে গোটা বিষয়টি বা এর পরিণতিটি মানুষের কাছে অত্যন্ত উদ্বেগজনক অবস্থাতে ঠেকেছে। লাগাতার গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রায় প্রত্যেক দিনই নানা ইস্যুতে তোপ ডাকা হচ্ছিল। গতকাল রাত থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে নির্বাচন কমিশন যে আচরণ করছেন তাতে মানুষকে তো কোনো সুবিধা দেওয়াই হচ্ছে না, উল্টে মানুষজনকে, গোটা রাজ্যের মানুষজনকে ভয় দেখানো হচ্ছে, তারা হেনস্থা হয়রানির শিকার হচ্ছে, এবং তা নিয়ে তারা ইতিমধ্যে তাদের যে ক্ষোভ তা প্রকাশ করেছে। বেশ, ধন্যবাদ আবির। নিউজ। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরের 3টি বিধানসভা কেন্দ্রে পরপর জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। ময়নাগুড়ি, ডাবগ্রাম ফুলবাড়ি, নকশালবাড়ি, এই 3 বিধানসভা কেন্দ্রে পরপর জনসভা করবেন তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। আজ কখন, কোথায়, কিরকম কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর? দেখো, 7 নির্বাচনকে সামনে রেখে কিন্তু আজ উত্তর দিয়ে প্রচার শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি কিন্তু দুপুরে পৌঁছান উত্তরবঙ্গে, তিনি একটি কর্মসূচিতে যোগদান গতকাল, এবং আজ এখানে কিন্তু প্রচার শুরু করছেন। তিনখানা জনসভা তার রয়েছে আজ। সূচি প্রথম জনসভা রয়েছে ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে, সেখানে দলীয় প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে তিনি জনসভায় যোগ দিবেন ঠিক দুপুর 12টার সময়। তারপর তিনি সোজা চলে যাবেন জলপাইগুড়ি আরো একটি কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়ি। এই ডাবগ্রাম ফুলবাড়িতে 2011 এবং 2016 সালে জয়ী হয়েছিল কিন্তু তৃণমূল প্রার্থী, কিন্তু 2021-এ পরাজিত হন, এবং এবার নতুন প্রার্থী সেখানে দিয়েছে তৃণমূল। রঞ্জন শীল শর্মাকে প্রার্থী হয়েছে, তার সমর্থনে দুপুর 2টা নাগাদ সেখানে ডাবগ্রাম ফুলবাড়ি জাবরাভিটা হাই স্কুল মাঠে তার জনসভা হবে।
এবং তৃতীয় জনসভাটি এবং দিনের শেষ জনসভাটিতে তিনি যোগ দেবেন একবারে ইন্দো নেপাল সীমান্ত লাগোয়া নকশালবাড়িতে। সেই আসনে এবার নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস শঙ্কর মালাকারকে এবং তার সমর্থনেই কিন্তু তৃণমূল নেত্রী যোগ দেবেন সেই নকশালবাড়ির নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল মাঠে। অর্থাৎ ঠাসা সূচি রয়েছে আজ, এবং এই 3 আসনেই 2021 সালে কিন্তু পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। তাই এই 3টি আসন পুনরুদ্ধারে একেবারে। এবং আজকে এই জনসভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী, সেদিকেই নজর রাখছেন প্রত্যেকে। ধন্যবাদ পার্থ। এবারের নির্বাচনে হটস্পট হচ্ছে নন্দীগ্রাম, আর সেই নন্দীগ্রামে যুযুধান অভিষেক শুভেন্দু। আজ একই বিধানসভা কেন্দ্র এবং একই ব্লক এলাকায় দুপক্ষের সভা আর পাল্টা সভা। নন্দীগ্রাম 2 ব্লকের বিরুলিয়ার ঘোলপুকুরে তৃণমূলের কর্মী সভা রয়েছে। নন্দীগ্রামের প্রার্থী পবিত্র করের সমর্থনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ নন্দীগ্রামের রেয়াপাড়ায় সভা করবেন শুভেন্দু। ছাব্বিশের ভোটে বিজেপিকে 50-এর নিচে নামানোর চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা জবাব দিলেন শুভেন্দু। আপনাদের সকলের আশীর্বাদ সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। বিজেপি 50 পেরোবে না, আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। আর এবার বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদের দেখাবো। প্রথমে দেখাই সিউড়ির ছবি। জমজমাট প্রচার যুদ্ধ সিউড়িতে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী। বক্রেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার। বীরভূমে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় বক্রেশ্বর গোহালিয়ারা এলাকায় প্রচার সারলেন তিনি। তৃণমূলের পাশাপাশি সিউড়িতে বিজেপিরও প্রচারে গীতা বিলি বিজেপির। সিউড়িতে প্রচারে বিজেপি প্রার্থী বাড়ি বাড়ি গীতা বিলি জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রচারে ইংরেজি ছড়া নাচ। সিউড়িতে প্রচারে সিপিআইএম প্রার্থী। সিউড়ি সিপিআইএম প্রার্থী মতিউর রহমান প্রাথমিক স্কুলের শিক্ষক মতিউর। শিশুদের ইংরাজি ছড়া নাচ শেখালেন তিনি। মাঝে মধ্যেই হানা, এদিক ওদিক হলেই শাস্তি। এসবের বদলে এবার অন্য দাওয়াই। রাস্তার দোকানের খাবারের মান যাতে ঠিক থাকে তার জন্য প্রশিক্ষণ। ডেকার্স লেন, সেক্টর 5 সহ নানা জায়গার দোকানদারদের ট্রেনিং দিচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, সহযোগিতায় কলকাতা পুরসভা। দুপুরের খাবার হোক বা বিকেলের টিফিন, ভাত ডাল থেকে রোল, চাউমিন, বিরিয়ানি, কলকাতার স্ট্রিট ফুড ছাড়া অনেকেরই চলে না। পাকস্থলীর ভরসা খাদ্যগুলি। স্ট্রিট ফুডের ব্যবহারটা আজকাল বেশি হয়েছে। শুধু ভাত ডাল ইত্যাদি পাওয়া যেত, এখন চাউমিনও পাওয়া যাবে, বিরিয়ানি পাওয়া যাবে। কলকাতা এখন গোটা পৃথিবীটা খাদ্য রসিকদের যেন একটা মেলা বসিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবী জুড়ে কোথাও গেলে পরে এই মিলনটা পাবেন না। উদ্বাস্তুরা তারা এসে মানে নিজেদের তাগিদে এই ফুটপাতে তারা নিজেরা ব্যবসা করা শুরু করে দেবে। ফুটপাথে দোকান, দারুণ সব খাবার, পেট ভরে যায়, মনও ভরে যায়। কিন্তু স্ট্রিট ফুড হিসেবে যা খাচ্ছেন তা কি আদৌ নিরাপদ? স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি? খাবারের মান যাচাই করতে দোকানে দোকানে হানা দেন ফুড ইন্সপেক্টররা। নিয়ম না মানলে নানা পদক্ষেপ, কিন্তু লাভের লাভ হয় কোথায়? তাই এবার অন্য দাওয়ায় প্রশিক্ষণ দিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা। স্ট্রিট ফুড বিক্রেতাদের প্রশিক্ষণ দেবে FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, সহযোগিতায় কলকাতা পুরসভা। ফাঁসায়ের কিছু গাইডলাইন্স আছে। এই যারা স্ট্রিট ভেন্ডার রয়েছে এরা তো ঠেকে শিখেছে, এরা কখনো প্রথাগত বিদ্যার মাধ্যমে এখানে আসেনি। দুটোই জিনিস কন্টামিনেশনের জায়গা জল, যেই জলে খাবারটা তৈরি হয়, এবং তেলটা কতবার ইউজ করা যায় সেই যদি পদ্ধতিটা ওদের বলে দেওয়া যায়, খুব ইজিলি এটা মেনটেন করা যায়, নো এক্সট্রা কস্ট। সচেতনতারই অভাব, সেই জিনিসটাকে আমরা করব। যে বরফটা ইউজ করে চাঙ্ক, কিউবস নয়, এর যদি কর্পোরেশনের মাধ্যমে আমরা একটা ইমপ্লিমেন্ট করতে পারি, একটা রুল এটা ইউজ করতেই হবে, তাহলেই কিন্তু মানুষ সচেতন হয়ে যাবে। কিছু
স্ট্রিট ফুড আছে যারা ওই কম দামি ইউজড তেলটা ইউজ করে, অনেক ক্ষেত্রে বাসনটা প্রপার ওয়াশিং হলো না। এগুলো এই ছোট ছোট ইস্যুগুলো ওরা তো বুঝতে পারে না, লং রানে এফেক্ট ফেলে। শুধু স্বাদ নয়, স্বাস্থ্যও জরুরি, এই ট্যাগলাইনে শুরু হয়ে গেল ওয়ার্কশপ। প্রথম ধাপে ট্রেনিং দেওয়া হবে কলকাতার 4 জায়গার স্ট্রিট ফুড বিক্রেতাদের। ডেকার্স লেন, সেক্টর 5, টেরিটি বাজার এবং এসএসকেএম হাসপাতাল চত্বর। বিক্রেতাদের শেখানো হবে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে রান্না করতে হয়। 6 মাসে তো এই আমরা ট্রেনিং করাবো, আবার সারপ্রাইজ ভিজিট হবে, চেক হবে, তারপরেই ওরা সার্টিফিকেট খাবে, লেখা থাকবে দিস ইজ আ ফাসাই সার্টিফাইড স্ট্রিট ভেন্ডার। ভেতরের একটা কালচার আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। ইট ইজ নট আ পানিশেবল থিং যে এটা না করলে আপনারা পানিশড হবেন, বাট উই আর অ্যাকচুয়ালি প্রমোটিং আ কালচার। ইট ইজ ফর দ্য ফিউচার জেনারেশনস অ্যাজ ওয়েল। আমরা ডিফারেন্ট স্ট্রিটস টার্গেট করেছি। নিউজ 18 বাংলা।